দর্শক সবাইকে স্বাগত জানাই আমার ভুবন অনুষ্ঠানে। আমাদের নিয়মিত এই আয়োজনে আমরা এমন একজন মানুষকে তুলে ধরি যিনি তার ভুবনকে নিয়ে কথা বলবেন এবং আমরা তার ভুবন সম্পর্কে জানতে পারবো। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় কবি, কথা সাহিত্যিক এবং নাট্যকার ইরাজ আহমেদ। ইরাজ ভাই কেমন আছেন? আছি, ভালোই আছি। চারিদিকে তো এত মৃত্যু, অসুখ, নানান যন্ত্রণা জীবনের, তার মাঝখানে বলতে হয় যে ভালোই আছি। আচ্ছা, ভালোই আছি, কারণ খারাপ আমার চাইতে হয়তো অনেক অনেক বেশি কষ্টেও মানুষ আছে। ভালো আছি, সেই অর্থে ভালো আছি। ইরাজ ভাই, আমরা কথা বলবো আপনার লেখালেখি নিয়ে। তো প্রথমেই জানতে চাই যে কেন লিখি, যে প্রশ্নটা সকল লেখকের কাছে করা হয়, আমিও যে সেই প্রশ্নটা করি, তাহলে কি উত্তর দেবেন? কেন লিখি এটা এখন এসে মনে হয়। আমি কবিতা লেখা শুরু করি প্রথমে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইনি, তখন এইচএসসি পাস করলাম, তখন থেকে লিখতে শুরু করেছিলাম। তো কেন তখন লিখতে, হয়তো উত্তরটা তখন মানে জানাই ছিল না, হয়তো এখন খানিকটা হয়তো বুঝি। আমি আসলে মানুষের কাছে যাওয়ার জন্য লিখি, কারণ আমি মনে করি যে লেখার একটা বড় উপাদান বা লেখার একটা বড় গুণ হচ্ছে তার পাঠককে কানেক্ট করা, সংযুক্ত করে নেওয়া, এবং এখনকার পৃথিবীতে সংযোগ হচ্ছে সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং আমার কাছে মনে হয় যে আমি মানুষকে আমার কথাগুলো বলার জন্য লিখি। যে আমি যা বোধ করি, আমি যা দেখতে পাই, আমার মনের ভেতরে যেই যন্ত্রণা, যেই আনন্দ খেলা করে, আমি সেই জিনিসটাকে পাঠকের কাছে পৌঁছে দিতে চাই। যে পড়ে সে বোঝে, যে বোঝে সে পড়ে। বাহ, ইরাজ ভাই, একটা সম্পূরক প্রশ্ন আর কি, সেটা হচ্ছিল যে লেখককেই কেন এই প্রশ্নটা কেন করা হয়? একজন ডাক্তারকে কিন্তু জিজ্ঞেস করা হয় না আপনি কেন ডাক্তারি করেন, একজন কেন আপনি অপারেশন করেন, কেন আপনি মরা কাটেন, হ্যাঁ, এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না, উকিলকে করতে হয় না, বা কোনো অন্য কোনো মানুষকেই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় না। লেখককে কেন এই প্রশ্নটা করা হয়? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং অঞ্জন। হ্যাঁ, যে কেন লেখককে, আসলে আমার মনে হয় কি, একজন সাহিত্যিক বা লেখকই বলি, সাহিত্যিক অনেক বড় বিষয়। লেখক আসলে তো একটা মুক্ত প্রাণ। হ্যাঁ, সে এটা বেছে নিয়েছে। আমরা অতীতে যদি দেখি যে আমাদের পেছনে সাহিত্যের, বাংলা সাহিত্যের ইতিহাসে যদি দেখি, সেখানে এমন এমন লেখক এসছেন যারা তাদের জীবনের স্বাচ্ছন্দ্য, তাদের জীবনের কমফোর্ট, জীবনের আনন্দ, অনেক কিছুকে ঝেড়ে ফেলছেন হচ্ছে লেখালেখি করার জন্য, তার সাহিত্যকর্মের জন্য। সেই কঠিন জীবনের মুখোমুখি তারা হয়েছেন। এটা আপনিও জানেন তারা কারা, আমিও জানি তারা কারা। সেই যাত্রায় ধরেন, আমি একজন লোকের নাম এখানে না বললে না, মানিক বন্দ্যোপাধ্যায়। উনি যে লেখালেখি করার জন্য যে জীবন বেছে নিয়েছিলেন, সমরেশ বসু যে জীবন বেছে নিয়েছিলেন, বিমল কর, আমাদের দেশেও এরকম অনেক লেখক আছেন যারা, যেমন হুমায়ুন আহমেদের কথা আমি বলতে পারি। উনি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন, অধ্যাপক ছিলেন, কিন্তু উনি কিন্তু লেখালেখিটা মুক্তভাবেই করার চেষ্টা করেছেন। হাসান আজিজুল হক সাহেব ছিলেন, আখতারুজ্জামান ইলিয়াস সাহেব ছিলেন। তো এই যে মানুষগুলো, এরা কিন্তু তাদের স্বাধীন ইচ্ছায় লিখতে শুরু করেছিলেন। সেই জন্যই লোকে এই প্রশ্নটা লেখকদেরকে বলে, কারণ ইট ইজ ইয়োর চয়েস। এটা তার স্বাধীন নির্বাচন ছিল। ফলে সে বিপদেও হয়তো পড়েছে, সেই জন্য তার সংসারকে, তার পরিবারকে, আশপাশের মানুষকে কখনো বিপদাপন্ন করেনি অর্থনৈতিকভাবে, এটা বলাই যাবে না। সেই অর্থে লোকে বলে যে আপনি কেন লেখেন। হ্যাঁ, যে না লিখে অন্য কিছু তো করতে পারতেন, তো লিখে কি করতে চান, আপনার উদ্দেশ্যটা কি? প্রায় আজকাল সমাজে অনেক সময় এই প্রশ্নটা আরেকটু ভিন্নভাবে, আপনি বললেন কেন লেখেন, অনেকে বলে আপনি লেখালেখি ছাড়া আর কিছু করেন না। তো মানুষের কনসেপ্টটা এখনো পরিষ্কার না, ধারণায় নাই যে একজন লোক লিখতেও পারে, লিখে সে অর্থ উপার্জন করতে পারে, লিখে সে সাফল্য অর্জন করে, অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, এটা এখনো বোধহয় আমাদের সমাজে ওইভাবে প্রচলিত নয়। আর লেখকের ওই লেখার প্রতি কনভিকশনটা, তার যে গভীরভাবে সে যে লেখাকে ধরে রেখেছে, ওই উত্তরটাও খুব ইন্টারেস্টিং হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে আপনার প্রিয় লেখক, আমার প্রিয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা, ওনার একটা অর্ধেক পৃষ্ঠার একটা ভূমিকা, কেন লিখি, এটা বোধহয় এখন সাহিত্যের ছাত্রদের জন্য মানে না পড়লে অপরাধ হবে যে উনি যেটুকু লিখে গেছেন। তা আমার জন্য মনে হয় যে
প্রশ্নটার উত্তরটা আমি আশা করি আপনাকে দিতে পারলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি যতটুকু জানি আপনার জীবনের একসময় লক্ষ্য ছিল পেইন্টার হওয়ার। হ্যাঁ, তো এটা যদি একটু বলেন, শেয়ার করেন। এইটা খুব বড় কিছু না, মানে ছোটবেলায় আমি ছবি আঁকতাম। আমার সবসময় মনে হতো যে আমি বড় হয়ে একজন শিল্পী হব, ছবি আঁকবো। আচ্ছা। তো এইটা ওই যে মানে এটা প্রথাসিদ্ধ আইডিয়া ছিল না তখন আমার ছোটবেলায়। তো ফলে বাবা মার তো একটা স্বপ্ন থাকে, ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নানান কিছু পড়াশোনা করবে। তো সেগুলো আমি কিছুই হই নাই। হ্যাঁ, কিন্তু আমার শিল্পী হওয়া হয়নি। কিন্তু ছবি আঁকার প্রতি আজও আমার ঝোঁক আছে। আমি কোনো ফর্মালি ছবি আঁকি না, কিছুই করি না। ওই হয়তো সাদা কাগজে মানুষের মুখ এটা সেটা করি, আমার ভালো লাগে ছবিটা, এবং ছবি দেখতেও আমার ভালো লাগে। কিন্তু আমার শিল্পী হওয়া হয়নি। আচ্ছা। তবে শিল্পী না হয়ে যে খুব দুঃখ আছে তা নয়, কবি হতে না পারলে হয়তো এর চেয়ে বেশি কষ্ট পেতাম। আচ্ছা আচ্ছা। চেষ্টা করি যে কবিতাটা যাতে লিখতে পারি। সেটাই। আপনার বাবা বিশিষ্ট সাহিত্যিক আহমেদ হুমায়ুন, সাংবাদিক ছিলেন। হ্যাঁ, তো উনার কতটুকু প্রভাব আপনার লেখালেখি জগতে আছে? অনেকটা। আমি বাবাকে না পেলে জীবনে আমি বই পড়া এবং লেখালেখি এটা আমার হতো না। হ্যাঁ, কারণ সবসময় উনি নিজেও প্রচুর বই পড়তেন এবং আমাদের বাড়ি ভর্তি বই, এবং উনি এই বই পড়ার জন্য সাংঘাতিক উৎসাহ দিতেন। এবং এই বেছে দেওয়া সবচেয়ে একটা বড়, আমি বলবো যে আমি খুব মানে ভাগ্যবান একজন মানুষ, যে অনেক সময় আছে যে কোনো একজন পাঠক যে শুধু নিজের চেষ্টায় সে অনেক বই, ভালো বই কোনটা, মন্দ বই, কারণ বই তো ভালো বইও আছে, মন্দ বইও আছে, মানে বই কোনোটাই মন্দ নয়, কিন্তু আমি বলছি যে যেটা না পড়লেও চলে, প্রয়োজনীয় নয়। তো সে হয়তো নিজের চেষ্টায় এই বইগুলো নির্বাচন করে বের করে নিয়ে আসে দোকানে, আস্তে 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 শেখে যে পাঠটা কিভাবে হবে। আমার ক্ষেত্রে সৌভাগ্য ছিল যে আমার বাবা বলে দিতেন যে এই বইটা পড়ো, এটা ভালো বই, বা একটা বই এনে দিয়ে বললো যে এটা পড়ো, হ্যাঁ এটা এটা তোমার ভালো লাগবে পড়তে। ছোটোবেলায় বিশ্ব সাহিত্যের অসংখ্য বই কিনে দিয়েছেন, বলছেন যেগুলো পড়ো। তো আমি মনে করি যে তার প্রভাব আমার কাছে অনেক বেশি, অনেক গভীরে। আচ্ছা, অনেক গভীরে। তো একটা মানে জানার খুব ইচ্ছে, আপনার গল্প উপন্যাস ভীষণ রকম রাজনৈতিক। মানে উদাহরণ হিসেবে যদি আমি বলি, অভ্যুত্থান, মহাকালের ঘোড়া, এইসব অন্ধকার, বা গল্প যেটা আছে বই, কয়েকটি মৃত ঝোনাকি। তো ব্যক্তি জীবনে আপনি চে গুয়েভারার আফ্রিকার ডায়েরি নিয়ে অনুবাদও করেছেন। হ্যাঁ, তো আপনার লেখালেখিতে বামপন্থাটা খুব স্পষ্টভাবে প্রকাশিত হয়। এবং আপনি কি মানে মনে করেন যে বামপন্থা মানুষের জীবনের উত্তরণের পথ? আমি এখনো এটা বিশ্বাস করি। আচ্ছা, আমি এখনো বিশ্বাস করি যে মার্ক্সবাদী রাজনীতি এবং মানুষের অধিকার আদায়ের লড়াই শেষ হয় নাই, এখনো পৃথিবীতেই শেষ হয় নাই। হয়তো এমন একটা এখন আপাত দৃষ্টিতে মনে হয় যে সমাজতন্ত্র, এই যুদ্ধ শেষ হয়ে গেছে, হয়তো শেষই হয়ে গেছে, কিন্তু এই যুদ্ধ আবার ফিরে আসবে। কারণ মানুষের অধিকার তো আদায় করা হয় নাই। মানুষ এখনও কি সারা পৃথিবীতে সমস্ত মানুষ পেট ভরে ভাত খেতে পারে না? তাদের কি দারিদ্র্য শেষ হয়ে গেছে? না। তো সুতরাং এই বিষয় যেটা মানুষের সাম্যের কথা বলছে, ওটা এই রাজনীতি আবার ফিরে আসতে বাধ্য, আমি মনে করি। আচ্ছা, অনেকে আমাকে বলতে পারে যে আমি একটা প্রাচীনপন্থী কথা বললাম, এই কথার আর কোনো মানে নাই এখন। এটা আমার একান্ত নিজস্ব বিশ্বাস, কারণ আমিও একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম ছাত্র বয়সে। আমি এখনও বিশ্বাস করি যে আমি এখনও এই বিদ্যায় আস্থা রাখি, যে আমি মনে করি যে এটা ফিরে আসবে আবার। আচ্ছা, আপনার মানে শুরুর দিককার কবিতাতেও দেখা যাচ্ছিল যে রাজনীতিটা মানে ছিল, কিন্তু আমি যদি এই সময় মানে সাম্প্রতিক সময়ের যদি যে কবিতার বইগুলো আমার পড়া হয়েছে, সেটা হচ্ছে হলো যে বৃষ্টি আমাকে নেয়নি অন্তরা, আত্মহত্যার সামগ্রী, বা অপূর্ব ড্যান্স স্কুলের মেয়েরা, এই কবিতার বইগুলোতে এক ধরনের শূন্যতা, বিষণ্ণতা বা হাহাকারের শব্দ শুনি। এটা কেন? কারণ আমাদের আশপাশে এই জিনিসটা আছে, এই বোধটা আছে, এই অনুভূতিটা আছে, আমার নিজের ভেতরেও আছে। সেই জন্য আমি সাধারণত যেটা করি লেখার ক্ষেত্রে, আমার ভেতরের অনুভূতিটাকে প্রাধান্য দিই। গল্প উপন্যাসের ক্ষেত্রে এটা ঘটে না, কিন্তু কবিতার ক্ষেত্রে একান্তভাবে, কারণ এটাকে সবসময় আমার মনে হয় যে এটা একান্তভাবে আমার একটা বিষয়, আমার ভেতরটা প্রকাশিত হয়।
ওই ভেতরে যখন যেই অনুভূতিটা আসে সেই অনুভূতিটাকে আমি প্রকাশ করি। তবে কবিতাটা এইভাবেই আমার কাছে ধরা দেয়, মানে এটা ঠিক আসলে বলা যাবে না যে কেন। আপনি একটু আগে বলতেছিলেন যে আপনার উপন্যাসে রাজনীতি একটা বড় জায়গা দখল করে আছে, কবিতার ক্ষেত্রে সেটা কেন হলো না? কবিতার ক্ষেত্রে হয় না এই জন্য যে রাজনীতির কথাটা আমি এখনো মনে করি, হ্যাঁ রাজনৈতিক কবিতা অনেক বড় কবিরা লিখেছেন, সাংঘাতিক, সেগুলোকে ছোট করা বা কোনো কিছু বলার উদ্দেশ্য আমার, সমালোচনার উদ্দেশ্য নয়। আমার কাছে মনে হয় যে যে উপন্যাসটা লিখতে জানে বা একটা গল্প লিখতে জানে সেটার মধ্যে ওই রাজনৈতিক বিশ্বাসকে অনেক সুন্দর করে প্রকাশ করা সম্ভব। মানে এটাকে বলবো যে আমি ওইটার ভেতরকার যে উদ্দেশ্যটা সেটা ওই কাহিনীর ভেতরে দেওয়া সম্ভব। কবিতায় হয়তো অনেক সময় 1-2 লাইনের ছিটকে এরকম 2-একটা জায়গা আসে হয়তো, কিন্তু বাকিটা ওইভাবে একেবারে রাজনৈতিক কবিতা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে স্লোগান হয়ে গেছে। হ্যাঁ, কবিতার যে এক ধরনের মাধুর্য, কবিতার যে ভালো লাগার বোধটা, যেটা পড়ে ফেলে উঠে যাওয়ার পরেও টিন টিন করে রিন রিন করে বাঁচতে থাকে মনের ভেতরে, সেই জিনিসটা পলিটিক্যাল কবিতায় নাই। একদম পলিটিক্যাল কবিতা যদি নাও আসে, আপনি ব্যক্তিগতভাবে খুবই রাজনীতি সচেতন একজন মানুষ, মানে কবিতার মধ্যে কোনো না কোনোভাবে রাজনীতিটা চলে আসে। অবশ্যই আসে, অবশ্যই আসবে। আপনি যদি উল্টে দেখেন যে ওইখানে কিন্তু পলিটিক্স আছে, রাজনীতি একেবারে নাই তা কিন্তু না। আমি কোথাও কোথাও বলার চেষ্টা করেছি, সেটা মানুষের কথাই বলার চেষ্টা করেছি। তো আপনি দীর্ঘ প্রায় 30 বছর সাংবাদিকতা মানে পেশায় নিয়োজিত ছিলেন, এবং এই পেশাটার সঙ্গে লেখালেখির কি কোনো সম্পর্ক বা মানে কোনো সহযোগী ভূমিকা আছে? একেবারেই নাই। সাংবাদিকতা লেখালেখি খুন করে ফেলে, হ্যাঁ, এটা মেরে ফেলে একদম। আবার লেখাটা আসলে হয় না কেন সাংবাদিকতা, আমি তো দৈনিক কাগজে রিপোর্টার ছিলাম। রিপোর্টারের জীবন আসলে 24 ঘন্টার জীবন। তো ফলে হয় কি যে লেখাটা মাথার ভিতরে দানা বাঁধে না। আসলে লেখাটার জন্য যে যত যাই বলুক, পেশার তো নিশ্চয়ই প্রয়োজন আছে, সবাই কিছু না কিছু কাজ করবে, কিন্তু লেখাটার একটু চিন্তা করার, একটু মনের ভেতরে ভাবনাগুলোকে জড়ো করা এবং সেগুলোকে একটু তৈরি করা, এটার জন্য সময় লাগে। কিন্তু সাংবাদিকতা খুব কঠিন একটা পেশা, বিশেষ করে একজন রিপোর্টারের জীবন। কারণ তাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাকে দৌড়াতেই হচ্ছে, ছুটতেই হচ্ছে। ফলে চিন্তা ভাবনাটা না অনেক কমে যায়, অনেক কমে যায়। এই জন্য আমার কাছে মনে হয় যে সাংবাদিকতা খুব একটা সাহায্য করে না। হ্যাঁ, সাংবাদিকতা সাহায্য করে, যেমন আমার রিপোর্টারের জীবনের এতগুলো বছর, আমি 28-29 বছর সাংবাদিকতা করেছি। এই অভিজ্ঞতা আমাকে এখন লিখতে সাহায্য করছে। বহু কাহিনী, বহু মানুষ, বহু জীবন আমি দেখেছি, সেগুলো আমাকে এখন সাহায্য করে। আপনার গল্প উপন্যাস অনেকদিন ধরে পাচ্ছি না, পাঠকরা পাচ্ছে না। আমি আসলে সত্যি কথা হলো যে আমি তো জীবিকার জন্য কিছু কাজকর্ম করতে হয়, সেগুলো নিয়ে আসলে ব্যস্ত। কিন্তু আমি একটা লেখা উপন্যাসের কাজে হাত দিয়েছিলাম, আপনার সঙ্গেও এটা নিয়ে অনেক আমার কথা হয়েছে। এবং এটা রাজনৈতিক একটি রাজনৈতিক উপন্যাস। এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ের, ওই সময়ের মানে বামপন্থী রাজনীতির ভেতর মহল কিছুটা, এবং পাশাপাশি মুক্তিযুদ্ধ, এই শহর, অবরুদ্ধ শহরের গল্প। ওইটা আমি লিখতে শুরু করব এই হয়তো এই জানুয়ারি থেকেই শুরু করব। এটা একটু বড় একটা কাজ হবে, আমি চেষ্টা করব বড় লেখার। আমি জানি না কতটুকু লিখতে পারবো, কিন্তু কাজটা একটু বড় করেই করতে চাই। আচ্ছা, হ্যাঁ, যেহেতু মুক্তিযুদ্ধের উপন্যাস, সেহেতু আর অনেক সাবধানেও করতে চাই আর কি। আপনি দীর্ঘদিন নাটক লেখার সঙ্গে জড়িত ছিলেন, এবং বেশ কিছু নাটক, টেলিভিশন নাটক আপনার জনপ্রিয় হয়েছে। এই নাটক মানে নাট্য জগতে আসার পেছনে গল্পটা একটু যদি শেয়ার করেন। এটা কিছুই না, এটা খুবই হাস্যকর একটা একজন অভিনেতা আছেন মাহফুজ আহমেদ, আপনারা চেনেন তাকে। মাহফুজ একদিন হঠাৎ করে আমাকে বলল যে আপনাকে নাটক লিখতে হবে। তাই আমি বললাম যে এই কাজ আমি জীবনে কোনোদিন করতে পারবো না, তখন আমি সাংবাদিকই। বলে যে না, এটা খুব সহজ, আমি হুমায়ুন আহমেদ স্যারের স্ক্রিপ্ট এনে দিচ্ছি, আপনি এই স্ক্রিপ্ট দেখে নাটক লিখে ফেলবেন। আমি বললাম যে ভাই কী লিখবো? বলে আপনি তো লিখতে জানেন, গল্প লিখতে পারেন, তাহলে একটা গল্প লেখেন। ওই লিখলাম, ওরাই নাটক প্রডিউস করলো। নাটক দেখলাম যে বিটিভিতে প্রচারিত হলো, সেটা বোধহয় সম্ভবত 1994 সাল প্রথম আমার নাটক গেল আর কি। ওইটাই পেছনের গল্প। ওই তখন নিজের মাথার মধ্যে ঢুকলো যে আচ্ছা ভালোই তো, লেখা তো যায়। আমি লিখতে শুরু করলাম, তারপরে আস্তে আস্তে ধারাবাহিক লিখতে শুরু করলাম, নাটক লিখতে। এইভাবেই প্রায় কেটে গেল 15 বছর প্রায়।
অনেকগুলি তো নাটক, অনেকগুলো নাটক গেছে আমার, নানান টিভি চ্যানেলে নাটক যেত। তারপরে এখনকার নাটকের পরিস্থিতি দেখে বা নাটকের পরিস্থিতি দেখে মানে হচ্ছে যে আমার সঙ্গে আর নাটকের জগৎ, নাটকের যেই ধরন ধারণ, এটা আমার চিন্তার সঙ্গে আর মেলে না। ফলে আমি এইখান থেকে একটু সরে এসেছি, এখন আমি আর খুব বেশি নাটক লিখি না। আচ্ছা, আমরা একদম শেষের দিকে আসছি। বাংলাদেশের সামগ্রিক সাহিত্যের মূল্যায়ন যদি করতে হয়, খুব সংক্ষেপে যদি করতে চান, মানে সমকালীন সাহিত্য, সমকালীন সাহিত্য, এটা আপনি কবিতায় বলেন বা কথা সাহিত্যে বলেন বা মননশীল সাহিত্যেই বলেন। আমি বলবো যে বাংলাদেশ একটা পর্যায়ের ভেতর দিয়ে এখন যাচ্ছে, বাংলাদেশের সাহিত্যটা যাচ্ছে, বাংলাদেশ সংকটের ভিতর দিয়ে যাচ্ছে বলছেন। সেই কথাটা পরে আসি, সংকটটা আগে না বলি। আমি আগে বলি যে একটা পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছে, সেটার ভিতরে অনেক কিছু আছে। আমাদের অর্থনীতি, রাজনীতি, কোভিড, নাই এমন কোনো জিনিস নাই। এই সব কিছুর ভিতর দিয়ে মানুষ যেরকম যাত্রা করতেছে, আমাদের সাহিত্য কিন্তু সেই যাত্রাটা করছে। এখন আপনি বলতেছিলেন যে সংকটের কথা, আমি আসলে সংকট বলি না, আমি বলি যে সাহিত্যে এরকম সময় বোধহয় আসে যে কখনো কখনো লেখা, কোনো লেখাই আপনাকে মনের ভেতরে দাগ কাটে না। সেটা কিন্তু শুধু যে লেখকের দিকে আঙুল তোলা তা কিন্তু না, পাঠকেরও সমস্যা আছে। কারণ পাঠকের চিত্ত কিন্তু এখন খুব অস্থির। এই যে আমি যে একটু আগে বললাম যে একটা স্তরের ভেতর দিয়ে, একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, অস্থির সময়। এই সময় কিন্তু পাঠকের চিত্ত খুব আন্দোলিত নানান কিছুতে, বাঁচবে, অসুখ মোকাবেলা করবে, অর্থনীতি মোকাবেলা করবে, ঘর সামলাবে, বাইরে সামলাবে, মানুষ সাংঘাতিকভাবে ব্যস্ত। ফলে বইপত্র, পড়াশোনা, এগুলার ইম্প্যাক্টটা মানুষের উপরে হয়তো, পাঠকের উপর একটু কমই পড়ছে হয়তো। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাকে যে এস ভাই হুমায়ুন আহমেদ, ওনার বই তো লোকে এখনও পর্যন্ত লাইন দিয়ে কেনে। এখন উনি সেই পাঠকের সেই ভালো লাগার জায়গাটা উনি ধরে ফেলেছিলেন, হয়তো আমরা সেই জায়গাটা ধরতে পারছি না এখনো। মানুষ কি চায় আসলে, এখন অনেকে আমার সঙ্গে এটা রাগ করতে পারেন যে মানুষ দেখে কি আমি লিখব, আমি তো আমার মতো করে লিখব। হ্যাঁ, অবশ্যই, কিন্তু আমি মনে করি যে সাহিত্য মানুষের কথাই বলে। সুতরাং ওকে যদি মানুষের কাছে না নিয়ে যাওয়া হয়, আমি 10 বছর ধরে একটা সাংঘাতিক উপন্যাস লিখলাম, কেউ কিছু পড়ে বুঝলো না, তাহলে এই লেখার পরিশ্রমের তো কোনো মানে না। আমি তো আমার জন্য লিখছি না, উচিতও না লেখা। আমি মনে করি একজন সাহিত্যিকের সে যা বলতে চায় সেটা মানুষকে জানাতে হবে। তো দুটা লোক হলে তো জানাতে হবে, সে দুটা মানুষ পড়ে বলবে যে হ্যাঁ আমি শিখলাম, আমি জানলাম। চমৎকার ইরাজ ভাই, আমাদের কথায় কথায় আড্ডা সময় ফুরিয়ে এসছে, সময় ফিরে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এই অনুষ্ঠানে। দর্শক, এই ছিল আমাদের আজকের আমার ভুবন অনুষ্ঠান। সংবাদ প্রকাশের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন।